অধ্যায় 481 পরিসংখ্যান এবং মানুষ। ব্যাকল্যান্ডের উপকণ্ঠে একটা ছোট্ট শহরে। পরিষ্কার আর শুকনো কাপড় পরার পর ক্লাইন মোরেত্তি ভেজা টাকার নোটগুলো একে একে টেবিলের ওপর রাখল। সে অপেক্ষা করছিল যাতে উষ্ণ ঘরে সেগুলো নিজের থেকেই শুকিয়ে যায়। এই পুরোটা সময় ক্লাইন খুব সাবধানে আর আলতোভাবে নড়াচড়া করছিল। এমনকি জ্বরের কারণে তার যে হাঁচি আর কাশি আসছিল সেটাও সে জোর করে চেপে রাখল। কোনো ভুল যেন না হয় সেটা নিশ্চিত করার জন্য সে আগুন নিয়ন্ত্রণ করে নোটগুলো শুকানোর চেষ্টা করল না। এসব শেষ করে সে হোটেলের ঘরের এক কোণে হেঁটে গেল, যেখানে একটা বড় আয়না ছিল। আয়নায় ক্লাইনের কালো চুলগুলো পরিপাটি করে আঁচড়ানো দেখাচ্ছিল। তার চোখ জোড়া ছিল গাঢ় বাদামি রঙের, আর তার মুখটা ছিল রোগা আর তীক্ষ্ণ। তার নাকের ডগায় সোনালি ফ্রেমের চশমা ছিল, আর মুখে কোনো দাড়ি ছিল না। তাকে দেখতে অল্প বয়সী লাগলেও চেহারায় একটা অভিজ্ঞতার ছাপ ছিল। এটা আসলে ঝৌ মিংরুইয়ের চেহারারই একটা পরিবর্তিত রূপ, যেখানে নর্দার্ন কন্টিনেন্টের স্থানীয় মানুষদের বৈশিষ্ট্য ফুটে উঠেছে। তাছাড়া এটা ছিল তার বিশ্ববিদ্যালয়ের সময়ের সেই তরুণ বয়সের চেহারা, যখন সে উদ্যমে ভরপুর ছিল আর সমাজের চাপে মোটা হয়ে যায়নি। ক্লাইনের ইচ্ছে ছিল পরিস্থিতি একটু শান্ত হলে সে আবার ব্যাকল্যান্ডে ফিরে যাবে। তারপর সে তার বর্তমান চেহারার জন্য একটা বৈধ পরিচয়পত্র জোগাড় করবে। টিঙ্গেন ছাড়ার সময়ের তুলনায় এখন তার কাছে উপযুক্ত মাধ্যমের কোনো অভাব ছিল না। উদাহরণস্বরূপ, ব্রেভার্টস বারে ইয়ান ছিল, মিস শ্যারনের পরিচিত মহল ছিল, আর ছিল গোয়েন্দা আইসেনগার্ড স্ট্যান্টন। কি অদ্ভুত এক নস্টালজিয়া! ক্লাইন ফিসফিস করে বলল। পর্দা টানা ঘরটার ভেতর সে একটা রিচুয়াল করতে ব্যস্ত হয়ে পড়ল। সে পরিকল্পনা করল যে ক্রিপিং হাঙ্গারকে ধূসর কুয়াশার ওপরে নিয়ে গিয়ে নিরাপদে পরীক্ষা করবে। সেই নিস্তব্ধ প্রাচীন প্রাসাদের ভেতর ব্রোঞ্জের লম্বা টেবিলের একেবারে শেষ প্রান্তে সে আবির্ভূত হল। তার হাতে মানুষের চামড়া দিয়ে তৈরি এক জোড়া পাতলা গ্লাভস ধরা ছিল, আর সে চেয়ারে হেলান দিয়ে বসল। এরপরই সে চোখ বন্ধ করল, আর যেই বস্তুটাকে সিল করা দরকার তার ভেতরে নিজের স্পিরিচুয়ালিটি ছড়িয়ে দিল। সে সাথে সাথেই গ্লাভসটার ক্ষুধা অনুভব করতে পারল। মনে হচ্ছিল যেন এটার এমন একটা পেট আছে যা কখনোই ভরবে না। কিন্তু ধূসর কুয়াশার ওপরে এটা এতটাই বশ মানা ছিল যে বিন্দুমাত্র হিংস্রতাও প্রকাশ করার সাহস পাচ্ছিল না। এটা ঠিক একটা শিকারী কুকুরের মতো সেখানে পড়েছিল, একটুও নড়ার সাহস করছিল না। এরপর ক্লাইন ক্ষোভের চিৎকার আর যন্ত্রণার আর্তনাদ শুনতে পেল। তার স্পিরিচুয়াল অনুভবে অনেক বিকৃত, ভয়ঙ্কর আর শোকার্ত মুখ ভেসে উঠল। সেই মুখগুলো অবর্ণনীয় বিষাদ আর উন্মাদনায় ভরা ছিল। এই মুখগুলো বিভিন্ন রঙের আর বিভিন্ন অবস্থার বিয়ন্ডের বৈশিষ্ট্যের সাথে গভীরভাবে মিশেছিল। ক্লাইনের স্পিরিচুয়ালিটি যেখানেই ছড়িয়ে পড়ছিল সেটা সংশ্লিষ্ট মুখগুলোর সাথে যুক্ত হয়ে তার ক্ষমতাগুলো ব্যবহার করতে পারছিল। এইভাবেই কি এটা ব্যবহার করতে হয়? ডিভিনেশনের সাহায্যে ক্লাইন একের পর এক চেষ্টা করল। অবশেষে সে বুঝতে পারল যে গ্রেজিংয়ের জন্য ক্রিপিং হাঙ্গার ঠিক কোন 5টি আত্মা ব্যবহার করতে পারে। প্রথমটা ছিল ফেসলেস সোল, কিন্তু এটার শুধু চেহারা আর শারীরিক গড়ন পরিবর্তন করার ক্ষমতা ছিল। দ্বিতীয়টা ছিল সাইকিয়াট্রিস্ট সোল। এটা দিয়ে সে কোনো লক্ষ্যবস্তুকে উন্মাদ অবস্থায় ফেলে দিতে পারত, মনের ভেতর কিছু নির্দিষ্ট মনস্তাত্ত্বিক ইঙ্গিত বসিয়ে দিতে পারত। তাছাড়া ড্রাগনের শক্তির নকল করে কোনো ব্যক্তি বা দলকে ভয় দেখিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত। তৃতীয়টা ছিল ইন্টারোগেটর সোল। যে এই গ্লাভসটা পরবে সে সব ধরনের অস্ত্র ব্যবহারে পারদর্শী হয়ে উঠবে এবং একজন ডেমোলিশন এক্সপার্ট বা ধ্বংসযোগ্য বিশেষজ্ঞ হতে পারবে। পাশাপাশি তার মনোসংযোগ করার ক্ষমতা তৈরি হবে এবং লক্ষ্যবস্তুর স্পিরিট বডি ভেদ করার ক্ষমতাও থাকবে। চতুর্থটা ছিল নাইটমেয়ার সোল। এটার একটাই ক্ষমতা ছিল কাউকে নিজের অজান্তেই স্বপ্নের ভেতর টেনে নিয়ে যাওয়া। তবে এটা ওই একই সিকোয়েন্সের একজন সাধারণ বিয়ন্ডারের মতো ছিল না। যেহেতু কাজটা ক্রিপিং হাঙ্গার করছিল, তাই নাইটমেয়ার অবস্থায় ঢোকার পরও গ্লাভস পরিহিত ব্যক্তি তার শরীর নাড়াতে পারত। পঞ্চমটা ছিল প্রিস্ট অফ লাইট সোল। এটার সাহায্যে ক্লাইন একটা আলোর বলয় তৈরি করতে পারত, যা একটা নির্দিষ্ট দূরত্বের মধ্যে থাকা সব আনডেড আর অশুভ প্রাণীকে পবিত্র করতে পারত। একই সাথে তার একজন বার্ডের মতো গান গাওয়ার ক্ষমতাও আসত, যা সঙ্গীদের শক্তিশালী করতে পারত। তাছাড়া সে পবিত্র আলো বা লাইট অফ হোলিনেস তলব করতে পারত, যা ফ্লেয়ারিং সানের চেয়ে একটু দুর্বল ছিল। এটার সর্বোচ্চ সীমা 5টি আত্মা, আর প্রথমবার গ্রেজিং করার সময় ক্ষমতাগুলো নির্দিষ্ট হয়ে যায়। এটা এমন কিছু নয় যা আমি নিজে থেকে সিদ্ধান্ত নিতে পারব। এটা পুরোপুরি ভাগ্যের ওপর নির্ভর করে, হয়তো 3টেও হতে পারে, আবার একটাও হতে পারে। ক্লাইন চিন্তিতভাবে মাথা নাড়ল, একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর সে সেই যন্ত্রণাক্লিষ্ট আত্মাগুলোকে উদ্দেশ্য করে বলল, তোমরা অতীতে যেমন মানুষই হও না কেন, আমি ধীরে ধীরে তোমাদের এই বন্দিদশা থেকে মুক্ত করব, যাতে তোমরা পুরোপুরি মুক্তি পাও। ভবিষ্যতে আমি শুধু তাদের আত্মাই গ্রেজ করব যারা জঘন্য আর ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। আমি যখনই এমন কোনো বিয়ন্ডারকে হত্যা করব, তোমাদের একজনের জায়গায় তাকে নিয়ে আসব আর তোমাদের একজনকে মুক্ত করে দেব।
তাদের ক্ষমতার আমার দরকার থাকুক বা না থাকুক তাতে কিছু যায় আসে না। তার গম্ভীর অথচ নরম কণ্ঠস্বর সেই প্রাচীন প্রাসাদের ভেতরে প্রতিধ্বনিত হল। সেই আর্তনাদ করা আত্মাগুলো শান্ত হয়ে গেল। তারা আর আগের মতো ভয়ঙ্করভাবে ছটফট করছিল না। উফক্লাইন একটা নিঃশ্বাস ছাড়ল, চোখ খুলল। সে প্রাচীন টেবিলের প্রান্তে আঙুল দিয়ে টোকা দিল আর নিজের মনেই বলল, ফেসলেস সোলের ক্ষমতা আমার ক্ষমতার সাথেই মিলে যায়, তাই এটা একেবারে অপ্রয়োজনীয়। যখন আমার কাছে এর বদলি হিসেবে কিছু একটা আসবে, আমি সবার আগে তাকেই মুক্ত করব। হ্যাঁ, সময় এলে আমি তার স্পিরিটকে চ্যানেলিং করে তার সাথে কথা বলার চেষ্টাও করতে পারি। হয়তো আমি সিয়ার পাথরের উচ্চতর সিকোয়েন্সগুলো সম্পর্কে কোনো তথ্য পেতে পারি, আর সাথে মারমেইডদের খুঁজে পাওয়ার কোনো সূত্রও। না, বদলির জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই। কয়েকদিন পর আমার ঠান্ডা লাগাটা পুরোপুরি সেরে গেলেই আমি এই চেষ্টাটা করতে পারব। প্রিস্ট অফ লাইট সোল হয়তো আমার আগে পাওয়া অসম্পূর্ণ ফর্মুলাগুলো সম্পূর্ণ করতে পারবে। তাছাড়া সে তার সাথে মিলে যাওয়া বিয়ন্ডার বৈশিষ্ট্যটাও রেখে যাবে। তাহলে ডেরিক বার্গকে তার পরবর্তী উন্নতির জন্য আর চিন্তা করতে হবে না। হ্যাঁ, দ্বিতীয় ধাপে আমি তাকেই মুক্ত করব। আর ক্রিপিং হাঙ্গার ব্যবহারের সময় প্রতিবার যে মানুষের আত্মা আর মাংস খাওয়াতে হয়, সেদিকে আমার মনোযোগ দেওয়ার কোনো দরকার নেই। এমনিতেও আমি এটা খুব একটা ব্যবহার করব না। যখন ব্যবহার করব, নিশ্চিতভাবেই আমি কোনো ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হব। তেমন একটা লড়াইয়ে বলি দেওয়ার মতো জীবনের তো অভাব হবে না। আর যদি তা নাও হয়, আমি তো ক্রিপিং হাঙ্গারকে ধূসর কুয়াশার ওপরে ছুঁড়ে ফেলেই দিতে পারি। তাহলে এর ক্ষতিকর প্রভাব নিয়ে আমাকে আর ভাবতে হবে না। নিরীহ কারো ক্ষতি করার ভয়ও থাকবে না। সবচেয়ে খারাপ যেটা হতে পারে সেটা হলো এটা ব্যবহারের অযোগ্য হয়ে যাবে। নিজের ভাবনাগুলোকে দূরে সরিয়ে রেখে ক্লাইন মিস্টিক্যাল আইটেম ক্রিপিং হাঙ্গার ব্যবহার করে শেফার্ড পোষণের ফর্মুলা ডিভাইন করার চেষ্টা করল। কিন্তু শেষমেশ সে ব্যর্থ হল। সে ক্রিপিং হাঙ্গারের উৎস নিয়ে ডিভিনেশন করল না, কারণ তার ভয় হচ্ছিল যে এর ফলে সে হয়তো কোনো বৈরী সত্তাকে উস্কে দেবে। যদিও ধূসর কুয়াশার বিচ্ছিন্নতা আর বাধার কারণে সে নিজের বিপদের ভয় পাচ্ছিল লগ্ন না, কিন্তু এমনটা করলে হয়তো ক্রিপিং হাঙ্গারটারই ক্ষতি হয়ে যেতে পারত। যখন এটার আর কোনো দরকার থাকবে না, তখন আমি এটা চেষ্টা করে দেখার কথা ভাবব। ক্লাইন সামনের দিকে ঝুঁকে টেবিলে কোনোই রাখল। সে দ্রুত আগের ঘটনাগুলো মনে করার চেষ্টা করল, আর একটা ছোট জিনিসের দিকে তার তীক্ষ্ণ নজর পড়ল। মাস্টার কি ধ্বংস হয়ে যাওয়ার পর এর বিয়ন্ডার বৈশিষ্ট্য কিন্তু উধাও হয়ে যায়নি, বরং এটা অনেকগুলো আলোর বিন্দুতে পরিণত হয়ে একসাথে জড়ো হওয়ার আপ্রাণ চেষ্টা করছিল। এটা ধরে নেওয়া যায় যে শেষে যে অ্যাপ্রেন্টিস বৈশিষ্ট্যটা তৈরি হবে, তার ভেতরে মিস্টার ডোরের হুঙ্কার আর থাকবে না। অন্যভাবে বলতে গেলে কোনো বিয়ন্ডার বৈশিষ্ট্যের ভেতর থেকে মানসিক দূষণ দূর করার জন্য এই পদ্ধতিটা ব্যবহার করা যেতে পারে। কিন্তু মূল সমস্যাটা হল, সাধারণ অবস্থায় কোনো বিয়ন্ডার বৈশিষ্ট্য যদি একটা বস্তুতে পরিণত হয়, তবে সেটা ধ্বংস করার কোনো উপায় নেই। সেই সময় আমি এমন একটা রিচুয়ালের ওপর ভরসা করছিলাম যা একজন সত্যিকারের ঈশ্বরকে নিচে নেমে আসতে সাহায্য করতে পারত। সেটার জন্য আবার শর্ত ছিল প্রচুর নিরীহ মানুষের জীবন বলি দেওয়া। তাছাড়া অল ব্ল্যাক আই একবার ভেঙে গেলে এর ভেতরে লুকিয়ে থাকা ট্রু ক্রিয়েটরের মানসিক দূষণ নিশ্চিতভাবেই ফেটে পড়বে। যখন এমনটা ঘটবে, তখন কে সেটা সহ্য করতে পারবে? কাজটা কি ধূসর কুয়াশার ওপরে করব? এই সব চিন্তা মাথায় আসার সাথে সাথেই ক্লাইনের মনে পড়ল ইস্ট বোরোতে কি ঘটতে পারত। সে তড়িঘড়ি করে একটা কলম আর কাগজ তৈরি করে নিল, যাতে একটা সঠিক ডিভিনেশন করতে পারে। ডিভিনেশনের ফলাফল পাওয়ার পর তার চেহারায় হতাশা নেমে এলো। সে ধীরে ধীরে চেয়ারে হেলান দিয়ে বসল। তার ঠিক নিচেই অনন্ত ধূসর কুয়াশা নিস্তব্ধতায় ভাসছিল, যেন চিরকাল এভাবেই অপরিবর্তিত আছে। অড্রে হল জানালার পাশে দাঁড়িয়েছিল। হালকা হলুদ আর লোহার মতো কালো রং মেশানো কুয়াশাটা খুব দ্রুত মিলিয়ে যাচ্ছিল, আর সে সেটাই দেখছিল। যখন সে শীতকালের সাথে বেমানান এই ভারী বৃষ্টিটা দেখল, তখন তার মনটা বেশ শান্ত হল। বেশ কিছুক্ষণ পর সে আর সুসি আর্ল হল এর বাড়ি ফেরার জন্য অপেক্ষা করতে লাগল। বাবা, এখন অবস্থা কেমন? অড্রে উদ্বেগের সাথে জিজ্ঞেস করল। আর্ল হল তার কোট আর টুপিটা একজন পরিচারকের হাতে দিয়ে উষ্ণ হাসি হাসল। সব ঠিক হয়ে গেছে, তবে ঠিক কি ঘটেছিল তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। আমার ছোট্ট রাজকন্যা, তুমি এবার সত্যিই আমাকে অনেক বড় সাহায্য করেছ। তোমার তো এক গাদা মেডেল পাওয়া উচিত। যাক, এটা খুব ভালো খবর। মিস্টার ফুলের সতর্কবার্তাকে ধন্যবাদ, আর তাঁর ব্লেজডের সেই ঝুঁকিপূর্ণ তদন্তকেও ধন্যবাদ। আমাদের ট্যাট ক্লাব আবারও একজন অশুভ ঈশ্বরের আগমন আটকে দিয়েছে আর পৃথিবীকে রক্ষা করেছে। অড্রের বুকটা গর্বে ফুলে উঠল। আর্ল হল পরিচারিকার হাত থেকে তোয়ালেটা নিল, মুখ মুছল আর একটা দীর্ঘশ্বাস ফেলল। তবে এবারও অনেক বড় ক্ষতি হয়ে গেছে। ব্যাকল্যান্ডের ধোঁয়াশা যে এত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেটা ভাবাই যায় না। যদিও এখনও কোনো পরিসংখ্যান তৈরি হয়নি, তবে আমার ধারণা ইস্ট বোরো, ডক এলাকা আর ফ্যাক্টরি এলাকায় 10,000-এরও বেশি মানুষ মারা গেছে। তাছাড়া মহামারীটা এখনও ছড়িয়ে পড়ছে, তাই আপাতত বাড়ি থেকে বের না হওয়ার চেষ্টা করো। 10,000-এরও বেশি মানুষ, এই সংখ্যাটা
অড্রে বুঝতে পারলেও কল্পনা করতে পারছিল না। রাজ্য প্রতিষ্ঠার বার্ষিকীতে আর কুচকাওয়াজের সময়তেই শুধু সে একসাথে হাজার হাজার মানুষের জমায়েত দেখতে পেত। তবে এতে তার মনটা ভারী হওয়া আটকাতে পারল না। হঠাৎ করেই তার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। ডেইজি তার অ্যাপার্টমেন্টের বাইরে দাঁড়িয়েছিল। সে দেখছিল কিভাবে সাদা কোট আর মাস্ক পরা প্লেগ, ডাক্তার ও নার্স ভেতরে ঢুকছে আর মৃতদেহগুলো বের করে আনছে। সে অনেক আগেই এই পরিণতিটা বুঝতে পেরেছিল। তার চেহারায় কোনো অনুভূতি ছিল না, চোখ দুটো ছিল শূন্য। সে নিজের অজান্তেই দরজার একটু কাছে এগিয়ে গেল। ঠিক তখনই কর্ডন পুলিশ অফিসার তাকে আটকে দিল। ওদিকে যেও না, তুমিও কি এই মহামারীতে আক্রান্ত হতে চাও নাকি? ডেইজি সেখানেই দাঁড়িয়ে দেখল যে দুটো মৃতদেহ বের করে আনা হচ্ছে। সে দেখল তার মা, লিভ, তার বোন ফ্রেজাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। তাদেরকে কালো কাপড়ে মোড়ানো একটা মালবাহী গাড়িতে করে নিয়ে যাওয়া হলো, যেটা সাময়িকভাবে এই কাজের জন্যই আনা হয়েছিল। তারপর সে দেখল একটা সাদা কাপড় দিয়ে তাদের ঢেকে দেওয়া হলো আর তারা তার চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। গাড়িটা ধীরে ধীরে রাস্তার অন্য প্রান্তের দিকে এগিয়ে যেতে লাগল। সেই মুহূর্তে ডেইজির মনে হল সে যেন কোনো স্বপ্ন থেকে জেগে উঠল। সে ঘুরে দাঁড়াল আর গাড়িটার পেছনে পুরো গতিতে দৌড়াতে শুরু করল। বৃষ্টির পর মাটি অতিরিক্ত কাদা হয়ে গিয়েছিল। সে বেশ কয়েকবার পড়ে গেল আর আবার উঠে দাঁড়াল। তার সারা শরীর কাদায় মেখে গেল। তারপরও সে গাড়িটার নাগাল ধরতে পারল না। সে শুধু রাস্তার মোড়ে গাড়িটাকে অদৃশ্য হয়ে যেতে দেখল। ডেইজি তার দৌড়ানোর গতি কমিয়ে দিল। তার শরীরটা হালকা দুলছিল আর তার চেহারাটা অস্বাভাবিক রকমের শূন্য হয়ে গিয়েছিল। সে রাস্তার পাশের গাছগুলো ধরে দাঁড়িয়ে রইল আর গাড়িটা যেদিকে চলে গিয়েছিল সেদিকে একদৃষ্টে তাকিয়ে থাকল। হঠাৎ করেই তার পুরো শরীর নেতিয়ে পড়ল আর সে ফুঁপিয়ে কাঁদতে শুরু করল। মা, ফ্রেজা। সেই গলার আওয়াজটা ছিল খুব নরম, নিচু, তীক্ষ্ণ, দুর্বল, আর রেশটা অনেকক্ষণ ধরে রয়ে গেল। ঠিক এই মুহূর্তে ইস্ট বোরো, ডক এলাকা আর ফ্যাক্টরি এলাকায় হাজার হাজার মানুষ একইভাবে শোকে চিৎকার করে কাঁদছিল। এমপ্রেস বোরো সোডেলা প্যালেস। রাজা তৃতীয় জর্জ সিংহাসনে বসেছিল। তার দৃঢ় চেহারায় একটা পাতলা গোঁফ ছিল আর মাথায় ছিল মুকুট। সে কোনো কথা না বলে তার সামনে দাঁড়িয়ে থাকা আর্ল প্যালাটাইনের দিকে একদৃষ্টে তাকিয়ে রইল। মহারাজ, 3টা চার্চের লোকেরা আপনার ব্যাখ্যার জন্য বাইরে অপেক্ষা করছে। আর্ল প্যালাটাইনের কপাল বেয়ে ঘাম ঝরছিল। ব্যাখ্যা? রাজকুমার অ্যাডেসাক অগাস্টাস একজন ডিমনেন্সের ফাঁদে পড়েছিল, যার কারণে সে একটা গোপন দলের সাথে হাত মিলিয়ে বিদ্রোহ করার চেষ্টা করেছিল। এটাই তো ব্যাখ্যা। তার পরিকল্পনা ফাঁস হয়ে গেছে আর সে ইতিমধ্যেই আত্মহত্যা করেছে। তাদের আর কি ব্যাখ্যা চাই? রাজা তৃতীয় জর্জ হঠাৎ করেই প্রচণ্ড রেগে গেল। সে একটা লম্বা শ্বাস নিল আর আগের মতো গম্ভীর হয়ে গেল। তুমি গিয়ে ওদের বলো যে কোনো উপায়ে আভিজাত্যের খেতাব অর্জন করতে পারলেই সে হাউস অফ লর্ডসে একটা আসন পাবে। নির্বাচনের জন্য সম্পত্তির যে বাধ্যবাধকতা আছে সেটা শিথিল করা হবে আর বাতিল হয়ে যাওয়া নির্বাচনী এলাকাগুলো বাদ দেওয়া হবে। এটা করা হচ্ছে কারখানার মালিক আর ব্যাংকারদের শান্ত করার জন্য। একইভাবে ন্যাশনাল অ্যাটমসফেরিক পলিউশন কাউন্সিল এক্ষুনি তাদের চূড়ান্ত বিবৃতি দেবে। সংশ্লিষ্ট বিল খুব তাড়াতাড়ি পাশ করা হবে আর কাজের ন্যূনতম নিরাপত্তা ও সময়সীমা একটা আইনের রূপ নেবে। ওদের অনুরোধ অনুযায়ী পুওর ল বা দরিদ্র আইন সংস্কার করা হবে। আর 3টে চার্চকে সেনাবাহিনীতে তাদের লোক পাঠানোর অনুমতি দেওয়া হল। মহারাজাল প্যালাটাইন চমকে উঠল। এত বড় ছাড় দেওয়ার কথা সে ভাবতেও পারেনি, বিশেষ করে শেষের কথাটা। রাজা তৃতীয় জর্জ আবার রেগে উঠল। ওদের গিয়ে এই কথাগুলোই বলো। যেহেতু ওরা নতুন কোনো নিয়ম চায়, আমি ওদের নতুন নিয়মই দেব। জি মহারাজ। আর্ল প্যালাটাইন আর কিছু বলার সাহস পেল না। সে রাজপ্রাসাদ ছেড়ে চলে গেল। রাজা তৃতীয় জর্জ একটা পাথরের মূর্তির মতো অনেকক্ষণ ধরে সেখানে নড়াচড়া না করে বসে রইল। অনেকক্ষণ কেটে যাওয়ার পর হঠাৎ করেই তার চেহারাটা খুব শান্ত হয়ে গেল।